বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, দাবি ইসরায়েলের মেয়ে জয়নব সহ ৮ জনের প্রাণহানি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু সোচ্চার ছিলেন নাসরাল্লাহ। তার নেতৃত্বেই শক্তিশালী সামরিক ও রাজনৈতিক দলে পরিণত হয় হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীগুলোকে দলীয় রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান, মিয়ানমার জান্তার। প্রস্তাবিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান বিদ্রোহীদের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, এমন দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। শুক্রবার কয়েক দফায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় হিজবুল্লাহ হেডকোয়ার্টার লক্ষ্য করে দফায় দফায় মিসাইল বোমা হামলা চালায় তেল আবিব, যাতে কমপক্ষে ৮ জনের প্রাণ গেছে। নিহতের তালিকায় রয়েছেন হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নব নাসরাল্লাহ। শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দাহিয়ে এবং হারিত্রিক এলাকা। ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা। ৫,০০০ পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজনখানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হামলায় প্রাণে বাঁচতে পারেননি নাসরাল্লাহ, এমনটাই দাবি IDF। এটিই শেষ নয়, ইসরায়েল আরও অনেক কিছুই করতে পারে, এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার। আমাদের বার্তা সহজ, কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমরা জানি, সেটা উত্তর, দক্ষিণ কিংবা আরও দূরবর্তী যে কোনো স্থানই হোক না কেন। ভয়াবহ এই হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নব নাসরাল্লাহরও। শুরু থেকেই গোষ্ঠীটির প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল যার। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় ৭ লাখ লেবানিজের বাস এলাকাটিতে। অনিক রহমান, যমুনা নিউজ। আমরা এ বিষয়ে বিস্তারিত আলাপ করব। বৈরুতে আছেন আমাদের সহকর্মী বাবু সাহা, অপেক্ষা করছেন আমাদের জন্য। তিনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বাবু, প্রথমে একটু জানাবেন এই হামলার পরিস্থিতি সম্পর্কে, সেখানে এখনকার কি অবস্থা সেটি। আরেকটি বিষয় যে হাসান নাসরাল্লাহর মৃত্যু নিয়ে তো IDF বলছে যে তাদের বিমান হামলায় আসলে তার মৃত্যু হয়েছে। এটি নিয়ে লেবানন কর্তৃপক্ষ কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো কিছু জানানো হলো কিনা? একাধিক গণমাধ্যম কিন্তু এই খবরের সত্যতা নিশ্চিত করলেও কিন্তু লেবাননের গণমাধ্যম তারা এখনো স্বীকার করেনি যে এমনটা হয়েছে। তবে যদি এমনটা হয়ে থাকে, আমার মনে হয় বা বিশেষজ্ঞরা ধারণা করছেন তারা যে হামলার পরিধি আরো বাড়তে পারে। এবং গতকাল যে দাহি এলাকাতে যে বিস্ফোরণ হয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এবং গতকাল সারা রাত কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী প্রচুর হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত 11টার সময় তারা একটি সতর্কবার্তার মাধ্যমে দাহি এলাকার সকল জনগণকে এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়ার পরে কিন্তু স্থানীয় নাগরিকের পাশাপাশি আমাদের বাংলাদেশিরাও কিন্তু বিভিন্ন দিকে তারা বাচ্চা নিয়ে তারা কিন্তু বিভিন্ন দিকে ছুটাছুটি করতে দেখা গিয়েছে। অনেকে নিরাপদ আশ্রয় না পেয়ে রাস্তার মধ্যে রাত কাটাতে হয়েছে। এবং আমরা প্রবাসী বাংলাদেশিরাও সারা রাতে কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম যে পরিস্থিতি কি হতে পারে। তবে সারা রাতে কিন্তু দক্ষিণাঞ্চলে এবং দাহির আশেপাশে অনেক ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি দাহি এলাকা ত্যাগ করে তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে এখনো কিন্তু অপেক্ষা করছে। তবে বাংলাদেশের সামাজিক কমিউনিটি তারা কিন্তু অনেককে বাংলাদেশিকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে এবং অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছে। এবং এই ঘটনার কারণে বাংলাদেশিরা যেহেতু দক্ষিণাঞ্চল থেকে তারা বৈরুতে আশ্রয় নিয়েছে, তাদের অনেকের কাছে কিন্তু তেমন অর্থ নাই বা খাদ্য নাই। তবে এ ব্যাপারে তারা বাংলাদেশ সরকারের কাছে সাহায্য এবং সহযোগিতা কামনা করেছে। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত লেবাননের বিষয়ে তেমন একটা বিবৃতি দেয় নাই। তবে প্রবাসীরা অনুরোধ জানিয়েছে যেন আতঙ্কগ্রস্ত প্রবাসীদেরকে যে কোনো উপায়ে লেবানন থেকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ সরকার, এবং তাদের যারা এখন আশ্রয় কেন্দ্রে আছে তাদের জন্য পর্যাপ্ত খাবার এবং অন্যান্য নিরাপত্তার ব্যবস্থা করে
যেন বাংলাদেশ সরকার, এমনটাই কিন্তু দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। আমরা শুনছিলাম বৃষ্টি। আপনি নিজেও নিরাপদে থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ বাবু। আমাদের সহকর্মী বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। জীবনের বড় একটা অংশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে কাটিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। গাজায় তেল আবিবের চলমান বর্বরতার বিরুদ্ধেও শুরু থেকেই তিনি সোচ্চার ছিলেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট হামলা চালিয়েছে এবং জানিয়েছেন প্রতিবাদ। তার নেতৃত্বেই শক্তিশালী সামরিক ও রাজনৈতিক দলে পরিণত হয়েছে হিজবুল্লাহ। দীর্ঘদিন ধরে নাসরাল্লাহকে হত্যা করতে মরিয়া ছিল নেতানিয়াহু প্রশাসন। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন শুরুর পর নিয়মিতই টেলিভিশন ভাষণে ইসরায়েলকে হুমকি ধামকি দিয়েছেন শেখ হাসান নাসরাল্লাহ। কেবল হুঁশিয়ারি নয়, বর্বরতার প্রতিবাদে নিয়মিত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে তার সংগঠন হিজবুল্লাহ। 1992 সাল থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন নাসরাল্লাহ। ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে জন্ম নেয়া গোষ্ঠীটিকে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ইরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল প্রভাবশালী এই নেতার। পর্দার আড়ালে থেকেই দীর্ঘদিন ইসরায়েলের উত্তরাঞ্চলের জন্য তৈরি করেন আতঙ্ক। বছরের পর বছর ইসরায়েলের ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন হাসান নাসরাল্লাহ। লেবাননের তুমুল জনপ্রিয় নেতা নাসরাল্লাহর জন্ম 1960 সালে পূর্ব বৈরুতের এক দরিদ্র এলাকায়। ছোট মুদি দোকানের মালিক ছিলেন বাবা। 9 ভাই বোনের মাঝে সবার বড় নাসরাল্লাহ। মাত্র 22 বছর বয়সে হিজবুল্লাহে যোগ দেন তিনি। দ্রুতই ঘটে উত্থান। মাত্র 32 বছর বয়সেই পান শীর্ষ পদের দায়িত্ব। 2000 সালে লেবাননের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করেছিল ইসরায়েল। এই পট পরিবর্তনের পর তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন নাসরাল্লাহ। গ্রহণযোগ্যতা বাড়ে হিজবুল্লাহরও। নাসরাল্লাহর নেতৃত্বে 2006 সালে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় গোষ্ঠীটি। বিগত 3 দশক ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব নাসরাল্লাহ লেবাননের অদ্বিতীয় রাজনৈতিক ও সামরিক নেতায় পরিণত হয়েছিলেন। 64 বছর বয়সী এই নেতা নিজেকে প্রতিষ্ঠিত করেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় সহযোগী সহ আরও এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি তেল আবিবের। ইসরায়েলের সামরিক বিভাগ IDF এর দাবি, নিহত কমান্ডারের নাম মোহাম্মদ আলী ইসমাইল। লেবাননের দক্ষিণে গোষ্ঠীটির মিসাইল ইউনিটের দায়িত্বে ছিলেন তিনি। একই হামলায় নিহত হন তার সহযোগী হুসেইন আহমদ ইসমাইল। IDF এর দাবি, ইসরায়েলি ভূখণ্ডে বহু সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আলী। গত বুধবার দেশটির কেন্দ্রে রকেট ও সার্ফেস টু সার্ফেস মিসাইল হামলার পরিকল্পনাকারীও তিনি। তবে কখন কোন হামলায় মোহাম্মদ আলী নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি তেল আবিব। আর এ বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। লেবাননে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুটছে হিজবুল্লাহ। উত্তরাঞ্চলের একাধিক এলাকার টার্গেট হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে অন্তত 65টি মিসাইল ছোড়া হয়েছে লেবানন থেকে। আর এগুলোর বেশিরভাগ ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে। কয়েকটি মিসাইল পড়েছে সাফেদ শহরে, এমন তথ্যও জানিয়েছে। বেসামরিক এলাকায় রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন ও একটি গাড়ি। আর হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে সাফেদ ও হাইফা বন্দরে আঘাত করেছে তাদের ছোড়া মিসাইল। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়েও চরম ঔদ্ধত্য দেখালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্ব নেতাদের সামনেই গাজা ও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। সাধারণ পরিষদের অধিবেশনে শতাধিক দেশের সমালোচনার তোয়াক্কা না করেই একেবারে অবলীলায় সাফাই গাইলেন নির্মম আগ্রাসনের। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে ওঠার আগে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেসব অবশ্য থোড়াই কেয়ার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে জাতিসংঘেরই সমালোচনা করলেন। গাজায় 41,500 ফিলিস্তিনি আর লেবাননে 6 দিনে 8 শতাধিক মানুষের মৃত্যুর পরও দম্ভের সাথে ঘোষণা দিলেন পূর্ণাঙ্গ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজা ও লেবাননে।
That terror army numbered আমি এখানে আসতে চাইনি, কারণ আমার দেশ নিজের অস্তিত্বের জন্য যুদ্ধ করছে। কিন্তু যখন শুনলাম এই পোডিয়ামে দাঁড়িয়ে আমার দেশের বিরুদ্ধে বক্তারা মিথ্যাচার করছে, অপবাদ দিচ্ছে, তখন এখানে আসার সিদ্ধান্ত নিই। আমি বলতে এসেছি যথেষ্ট হয়েছে। আমাদের নাগরিকদের নিরাপদে না ফেরানো পর্যন্ত থামবো না। উত্তরাঞ্চলীয় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে মেনে নেব না। মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখিয়ে ইরান, ইরাক ও সিরিয়াকে অভিশাপ হিসেবে আখ্যা দেন নেতানিয়াহু। বাকি দেশগুলোর সাথে সুসম্পর্কের দাবিও করেন। বলেন, ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের 7টি ফ্রন্টে লড়ছে তেল আবিব। the IDF is killed or captured. স্বেচ্ছাচারী ইরানের প্রতিও আমার বার্তা রয়েছে। হামলা হলে আমরাও জবাব দেব। ইরানের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দূরপাল্লার অস্ত্র পৌঁছাতে পারবে না। পুরো মধ্যপ্রাচ্যের বেলাতেই এটা সত্য। বিশ্বকে জানাতে চাই আমরা জয়ের পথে। Power. সাধারণ পরিষদের 4র্থ দিনের অধিবেশনে নেতানিয়াহুর আগে পরে যারাই ভাষণ দিয়েছেন প্রত্যেকেই সমালোচনা করেছেন ইসরায়েলি আগ্রাসনের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের দিনেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলকে তুলোধুনো করলেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। ইসরায়েলি আগ্রাসনকে পদ্ধতিগত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে নেতানিয়াহুকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। I want to say this out loud and clear to the Israeli government. ইসরায়েলি সরকারের প্রতি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই রক্তপাত বন্ধ করুন, দুর্ভোগ বন্ধ করুন, দখলদারিত্বের অবসান করে জিম্মিদের ঘরে ফিরিয়ে নিন। মিস্টার নেতানিয়াহু, এই যুদ্ধ এখনই বন্ধ করুন। As human beings, remain silent. যখন ধ্বংসস্তূপের নিচে শিশুরা চাপা পড়ছে, মানুষ হিসাবে আমরা কি চুপ থাকতে পারি? সন্তানের নিথর দেহ নিয়ে মায়ের আহাজারি দেখে চোখ বন্ধ করে রাখতে পারি? এটা কেবল সংঘাত নয়, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর পদ্ধতিগত হত্যাকাণ্ড। This is not just a conflict. এক দশক পর ইরাকে শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জঙ্গি বিরোধী অভিযান। আগামী বছরের শেষ নাগাদ দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী আইএস বিরোধী অভিযান শেষ করবে ওয়াশিংটন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরাক যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী। কিন্তু সেনা সদস্যরা দেশটিতে মোতায়েন থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2 ধাপে কার্যকর হবে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। আগামী বছরের সেপ্টেম্বরের প্রথম ধাপে ইরাকের বিভিন্ন স্থানে এবং 2026 সালের শেষ নাগাদ কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতেই এই অভিযান শেষ হবে। তবে এখনই দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেবে না যুক্তরাষ্ট্র। 2014 সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট মোকাবেলায় ইরাক ও মার্কিন সেনাদের নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়। বর্তমানে ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েলের সব কুকীর্তির সঙ্গে যুক্তরাষ্ট্র। বৈরুতে হামলার জন্য ওয়াশিংটনকে দায়ী করে এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভাষণে এমন মন্তব্য তিনি করেছেন। গাজায় আগ্রাসন আর লেবাননের সার্বিক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন আরাঘচি। বলেছেন, বৈরুতে তেল আবিবের হামলার এই অপরাধে ওয়াশিংটনে জড়িত থাকার বিষয়টি কেউই উপেক্ষা করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইসরায়েল। যদিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দাবি, এই হামলার বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সন্ত্রাসবাদী পথ ছেড়ে দলীয় রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে সামরিক জান্তা সরকার। যদিও প্রস্তাবিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী গোষ্ঠীসহ জাতীয় ঐক্য সরকার। আর শান্তি চুক্তি না মানায় একদিনের মাঝেই মিয়ানমারের 2টি রাজ্যে ভয়াবহ বিমান হামলা চালায় জান্তা। 3 বছর পর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র রেখে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে দণ্ড নিরসনের প্রস্তাব দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। জানিয়েছে, প্রয়োজনে নির্বাচনেও অংশ নিতে পারবেন সশস্ত্র গোষ্ঠীগুলো, কিন্তু শর্ত, দেশজুড়ে রক্তপাত বন্ধ করতে হবে। শুক্রবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বিদ্রোহী গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্সেসকে সন্ত্রাসবাদী পথ ছেড়ে দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। জান্তা সরকারের নাটকীয় প্রস্তাবে শুরু হয়েছে উত্তেজনা। 3 বছর ধরে চলা জাতিগত সহিংসতার অবশেষে সমাপ্তি হবে কিনা এ নিয়ে যখন চলছে জল্পনা কল্পনা, তখনই সামরিক জান্তা বাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠী এবং সরকার বিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট।
জান্তা সরকারের এমন প্রস্তাবে তৈরি হয়েছে ধোঁয়াশা। লাগাতার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের আক্রমণে কোণঠাসা হয়েই আপোষের সিদ্ধান্ত জান্তা সরকারের, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। শান্তি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যানের 24 ঘন্টা না পেরোতেই আবারও মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান ও রাখাইন রাজ্যে ব্যাপক বোমা হামলা চালিয়েছে জান্তা। মৃত্যু হয়েছে অন্তত 20 জনের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সেনাদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা যেন দ্রুতই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে তা তদারকির জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বাইডেন। বৈরুতে হামলা জোরদারের জেরে এমন নির্দেশনা মার্কিন প্রেসিডেন্টের। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, লেবানন ও আশপাশের অঞ্চলে মার্কিন স্থাপনা সুরক্ষা, প্রতিরক্ষা জোরদার ও সেনাদের নিরাপত্তা নিশ্চিতের উপরে জোর দেন বাইডেন। আর অঞ্চলটির দূতাবাসগুলোকেও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিতে বলেন। মার্কিন নির্বাচন ব্যাহত এবং ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার তথ্য হ্যাকের অভিযোগে ইরানের 3 নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা সবাই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য, তবে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের দাবি, 2020 সাল থেকে মার্কিন কর্মকর্তা, সাংবাদিক ও ট্রাম্পের প্রচারণা টিমের বিরুদ্ধে হ্যাকিং কার্যক্রম পরিচালনা করছে এই 3 ইরানি। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণার অভিযোগ আনা হয়েছে। Working for the Iranian government with material support for terrorism, computer fraud, wire fraud, and যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে কমপক্ষে 43 জনের মৃত্যু হয়েছে। নৌকা, হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চলছে। স্থানীয় সময়ে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হারিকেন হেলেন আঘাত হানে এবং 4 ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় ফ্লোরিডা, জর্জিয়া অঙ্গরাজ্য সহ দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। শুক্রবার বিদ্যুৎহীন ছিল 20 লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। রাশিয়ার একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির দাগেস্তান অঞ্চলে এই বিস্ফোরণ হয়। নিহতের তালিকায় 2 শিশুও রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। তারা জানায়, বিস্ফোরণে 23 জন আহত হয়, যার মধ্যে 12 জনের মৃত্যু হয়। 500 বর্গমিটারের স্টেশনটিতে বিস্ফোরণের পরে আগুন ছড়িয়ে যায়। দুর্ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ 119 জনের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আর যথাযথ নিরাপত্তা বিধান না মানার অভিযোগে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ইন্দোনেশিয়ার একটি অবৈধ স্বর্ণের খনি ধসের ঘটনায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানায়, গত বৃহস্পতিবার দেশটির সোলক জেলায় ভারী বৃষ্টিপাতে ভূমিধসের কারণে দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় কর্তৃপক্ষকে সাথে নিয়ে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে। ইন্দোনেশিয়ায় ঝুঁকিপূর্ণ অবৈধ খনিতে কাজ করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হন শ্রমিকরা। ধারণা করা হচ্ছে এ সময় খনিটিতে 25 জন শ্রমিক ছিল। 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, 2 জন এখনও নিখোঁজ। বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের নিহতের খবরের পর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। স্থানীয় সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। দাবি, ইরানের অভ্যন্তরে সুরক্ষিত কোনো স্থানেই খামেনিকে নেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে IRGC সহ দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ।